জামাতকে নিয়ে কিন্তু বাংলাদেশের অন্দরেই প্রশ্ন উঠে গিয়েছিল। ওসমান হাদি জামাতের প্রোডাক্ট। জামাত যখন প্রধান বিরোধীর আসনে বসছে তখন জামাতেরও কিন্তু যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে ইতিমধ্যে। ৭০টা আসন নেহাতে মুখের কথা নয়। বিভিন্ন রকম বিভিন্ন সময় উত্তেজনামূলক যে সমস্ত বক্তব্য সেটাকে মেনে নিতে পারল না, যে কারণেই এই জামাতের এই ভরাডুবি। আওয়ামী লীগহীন বাংলাদেশের নির্বাচন, যেখানে আওয়ামীর যারা সমর্থক, নেতৃত্ব, নেতা যাই থাকুক না কেন, তারাও একটা ঢালাও ভোট দিয়েছিল বিএনপিকে। মাস্টার স্ট্রোক তারেক রহমান দিয়েছে, সেটা হচ্ছে সেখানকার দরিদ্র সীমার নিচে যে সমস্ত বসবাস করে মানুষ, তাদের জন্য ভেবেছে। অ্যাকশন রিয়াকশন মানেই আলোচনা, বিশ্লেষণ। সারা পৃথিবীর রাজনীতি থেকে শুরু করে তার অর্থনীতি, বিভিন্ন বিষয় নিয়েই মূলত আমরা অ্যাকশন রিয়াকশনে আলোচনা করে থাকি। এবং আজকের যে আলোচনা অবশ্যই তার যথেষ্ট তাৎপর্য রয়েছে, কারণ যেভাবে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে উত্তাল পরিস্থিতি হয়েছিল বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে পর্যন্ত হয়েছিল। কিন্তু তারপরে যিনি দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্ব নেওয়ার পর ওপার বাংলায় হিন্দু নিধন শুরু হয়েছিল। এবং শুধুমাত্র হিন্দু নিধন নিয়ে শুধু নয়, সেখানকার তাদের মন্দির ভাঙচুর থেকে শুরু করে একের পর এক ঘটনা, মানে বাংলাদেশ জ্বলছিল এক কথায় বলা যায়। এবং সেই বাংলাদেশের নির্বাচন নিয়ে মানুষের তো একটা কৌতূহল ছিলই। ভারতবর্ষের সাথে যে মৈত্রিক সম্পর্ক, সেই সম্পর্কটাও তলানিতে এসে ঠেকেছিল। এবং সেই বাংলাদেশে অভূতপূর্ণ পরিবর্তন, এক কথায় যেটা বলা যেতে পারে, বাংলাদেশের নতুন সূর্যোদয় হয়েছে। এবং সেই নতুন সূর্যোদয়ের কি কি বিষয় মূলত গুরুত্ব পেয়েছে, এবং কেন মানুষ বিএনপিকে বেছে নিল, কেনই বা জামাতকে বেছে নিল না, এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমার সাথে থাকছেন আমার সহকর্মী সাংবাদিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তার সাথেই আলোচনা করব। এবং এই যে বাংলাদেশে বিএনপি আসার পরে জামাত তারা কতটা সক্রিয় থাকবে, এবং শুধু তাই নয়, এই জামাত আদতে এই বিএনপিকে সুষ্ঠুভাবে সরকার চালাতে দেবে, এই প্রশ্নগুলো থেকে যাবে। অবশ্যই আপনারা আলোচনায় থাকুন। আমার সাথে এই আলোচনায় যুক্ত হচ্ছেন সাংবাদিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং যে কথাটা শুরুতেই বলছিলাম, বাংলাদেশে অভূতপূর্ণ একটা পরিবর্তন। 1986 সাল থেকে যদি 2026 অবধি আমরা হিসেব করি, প্রায় কাছাকাছি 35 বছর। এবং সেই 35 বছরে যেখানে জামাত 18টি আসন দিয়ে শুরু করেছিল, আজকে তারা 70 আসনে পৌঁছে গিয়েছে। অর্থাৎ বিএনপি সরকারে থাকলেও জামাত কিন্তু প্রধান বিরোধী দল হিসেবেই উঠে এসছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে আজকে এই যে জামাতের যে উত্থান, সেই উত্থান ভারত বাংলাদেশের মৈত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরও অটুট করার ক্ষেত্রে কতটা মাঝপথে কাটা হয়ে দাঁড়াতে পারে। এবং শুধু তাই নয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর যে ভাবনা, সেই ভাবনাকে পাথেয় করেই বাংলাদেশে অভূতপূর্ব জয় খালেদা পুত্র তারেক রহমানের। কি বলবে সায়ন্তিকা? দেখো, একদমই তাই। এবং একদিকে যেরকম যে বাংলাদেশে এই মুহূর্তে একটা নতুন সূর্যোদয়, তুমি শুরুতে যেরকমটা বললে, এবং এই সূর্যোদয় বা বাংলাদেশের এই পরিবর্তন কিন্তু ভীষণ রকমভাবে দরকার ছিল। কারণ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ, হাসিনার আমলে যেরকমভাবে বাংলাদেশ একটা উন্নতির শিখরে উঠেছিল, তার যখন পতন ঘটল, মোহাম্মদ ইউনূসের হাত ধরে কিন্তু সেই উন্নতির ছিটে ফোটাও আমরা দেখিনি। বাংলাদেশ কিন্তু একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। এবং তারপর দেখা গেল যে জামাতের যে উত্থান, সেই জামাতের উত্থান কিন্তু ভারত বাংলাদেশের যে মৈত্রী, যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাকে কিন্তু আরও নষ্ট করে দিল। এবং রাজনৈতিক যে একটা বিদ্বেষ, সেই রাজনৈতিক বিদ্বেষ পৌঁছে গেল খেলার মাঠে 22 গজেও। এবং ভারত বাংলাদেশ খেলা হবে এবং একটা চূড়ান্ত একটা উত্তেজনা হবে, এটা দেখে আমরা অভ্যস্ত। কিন্তু
সেটাও হয়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে জামাতকে নিয়ে কিন্তু বাংলাদেশের অন্দরেই প্রশ্ন উঠে গিয়েছিল। আমরা দেখলাম ওসমান হাদির যখন মৃত্যু হলো, ওসমান হাদির যারা ঘাতক, তা প্রথমে বলা হলো সে লুকিয়ে রয়েছে ভারতে এবং ভারতই নাকি তাকে আশ্রয় দিয়েছে। এবং তারপর দেখা গেল বছর শেষের আবহে যে মাসুদ ফয়জল করিম, সে কিন্তু সরাসরি বলে দিল যে এই ওসমান হাদি জামাতের প্রোডাক্ট, কোট আনকোট, সে তার ভিডিওতে কিন্তু এই বক্তব্যটাই রেখেছিল। অর্থাৎ কোথাও গিয়ে জামাতের এই যে ভারত বিদ্বেষকে বাড়িয়ে তোলা, সেটা কিন্তু এই মোহাম্মদ ইউনূসের আমলে মারাত্মক রকমভাবে হয়ে গিয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন বারবার করে বাংলাদেশের অন্দরে জামাতকে নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছিল যে জামাত যদি এখন ক্ষমতায় আসে সেক্ষেত্রে বাংলাদেশ কি আরও অন্ধকারে ডুবে যাবে না, এবং সেই প্রশ্ন বারবার করে উঠেছিল। অন্যদিকে জামাত এবং বিএনপির যখন জোট হতে পারে এই একটা জায়গা যখন তৈরি হয়েছিল, তখনও কিন্তু সেটাকে রাজনৈতিক মহল খুব একটা ভালো বা ইতিবাচকভাবে দেখেনি, কারণ তারাও তখন বলেছিলেন যে এই জোট কিন্তু বাংলাদেশের আগামীর জন্য বা বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব একটা ভালো হবে না। এবং সেই কারণে একটা সংশয় বা একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে যে একদিকে যেরকম জামাত তারা বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করতে পারলো না, এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ভালো, নিঃসন্দেহে বাংলাদেশ ভারত মৈত্রীর যে সম্পর্ক তার জন্য ভালো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে প্রধান বিরোধী দল এই মুহূর্তে জামাত, প্রধান বিরোধী দল হিসেবে এই রাজ্যে বিজেপি কি করছে সেটা কিন্তু আমরা চাক্ষুষ করছি। তাহলে জামাত যখন প্রধান বিরোধীর আসনে বসছে তখন জামাতেরও কিন্তু যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে ইতিমধ্যেই, 70টা আসন নেহাতে মুখের কথা নয়। তাই আগামীর বাংলাদেশ কোন পথে যাবে সেটিকেও কিন্তু নজর রাখতে হবে ষষ্ঠীদা। কিন্তু আমরা যেটা দেখেছিলাম একে বাংলাদেশে এই যে আগস্টের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের পর থেকেই জামাত সেখানে মানে ভীষণ রকম সক্রিয় হয়েছিল। এবং একটা কথা তো পরিষ্কার যে ধর্মের ভিত্তিতে কিন্তু বাংলাদেশে নির্বাচনটা হলো না। এবং যে ইস্যুতে মূলত বাংলাদেশে যে নির্বাচনটা হলো সেটা হচ্ছে যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমা যেটা বাংলায় মানুষ দেখেছে, সেই কারিশমাটাকেই মূলত বাংলায় কপি পেস্ট করে দেওয়া হয়েছে ওপার বাংলার বাংলাদেশে। এবং এই জায়গা থেকে তোমার কি মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে গত প্রায় কাছাকাছি 7 থেকে 8 মাস ধরে বাংলাদেশে যে ছবিটা দেখেছিল, সেই ছবিটার কি পরিবর্তন চেয়েছিল কি? তার মানে সেখানে হিন্দু শুধু নয়, সেখানকার যারা মুসলিম ভোটার রয়েছেন তারাও কি জামাতের এই যে বিভিন্ন রকম বিভিন্ন সময় উত্তেজনামূলক যে সমস্ত বক্তব্য সেটা কি মেনে নিতে পারলো না, যে কারণেই এই জামাতের এই ভরাডুবি? দেখো, একদম এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ জামাতের হাত ধরে যেরকমভাবে গোটা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যারা রয়েছেন তারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু বিপন্ন হয়ে গিয়েছেন। আমরা দেখেছিলাম যে এই বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে হিন্দুদের ওপর এই প্রায় 1.5-2 বছরে কি মারাত্মক রকম অত্যাচার হয়েছে। দীপু দাস, তাকে কিভাবে তার প্রাণটা কেড়ে নেওয়া হয়েছে। অবশ্য শুধুমাত্র দীপু দাস নয়, একের পর এক হিন্দু নিধন কিন্তু হয়ে গিয়েছে বাংলাদেশে। মহিলাদের সম্ভ্রম নিয়ে টানাটানি হয়েছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে, যে হিন্দুদের যে দেবদেবী সেই মূর্তিকেও ভেঙে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখেছি হিন্দুদের একাধিক উৎসবেও কিন্তু মৌলবাদী যে ফতোয়া সেটা পর্যন্ত জারি করে দেওয়া হয়েছে, বলা হয়েছে পিঠেপুলি উৎসব পালন করা যাবে না থেকে শুরু করে একাধিক। এবং এই যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তার যে একটা এখনো পর্যন্ত তার যে উপস্থিতি, সেই উপস্থিতিকে মুছিয়ে দিতে একদম তৎপর হয়ে উঠেছিলেন শেখ হাসিনার আমল থেকে, যে ইতিহাস কিন্তু বাংলাদেশে ছিল। এবং সেই যে ইতিহাস যেটা বলছিলাম, সেই ইতিহাস বা সেই উপস্থিতি কিন্তু মুছিয়ে দিতে তৎপর হয়ে উঠেছিলেন মোহাম্মদ ইউনূস। তৎপরতা দেখা গিয়েছিল জামাতের মধ্যেও। এবং অনেক যারা মুসলিম রয়েছে তারাও কিন্তু জামাতের এই যে আচরণ তাদের পক্ষেও মেনে নেওয়া সম্ভবপর ছিল না। মানে বলতে চাইছো যে এই যে রাজাকার, যেটা বাংলাদেশে সব থেকে বেশি, এরা হয়তো তাহলে যদি জামাত আসতো এরা তাহলে আরও সক্রিয় হয়ে উঠতো। এবং এরা যদি সক্রিয় হতো, বাংলাদেশের শুধুমাত্র যে হিন্দুরাই ওখানে অত্যাচারিত হতো বা তাদেরকে ধরে ধরে মারা হতো এরমটাও না, সেখানকার একটা শ্রেণী যারা শিক্ষিত সম্প্রদায়ের যারা সেখানকার মুসলিম, তারা কিন্তু মনে করেছিল যদি জামাত আসে এবং জামাতের হাত ধরে এরা যে সক্রিয় হয়ে যাবে, তাতে করে বাংলাদেশের মুসলিমরাও কিন্তু অনেকটাই সেখানে দুর্বিষহ জীবন কাটাতে পারে। কি মনে হয়? তাই, একদম তাই। এবং বাংলাদেশে শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুরা বিপন্ন এমনটা তো নয়, বাংলাদেশে কিন্তু ওসমান হাদি, তারও প্রাণ গিয়েছে। এবং এই ওসমান হাদি একদমই একাধিক ভারত বিদ্বেষী তিনি মন্তব্য করেছেন, কিন্তু তারপরেও তার যে পরিচয়, কারণ ধর্মীয় পরিচয় নিয়ে আলোচনা হয়তো একেবারেই কাম্য নয়, কিন্তু ওসমান হাদির এই মর্মান্তিক মৃত্যু কিন্তু জানান দিয়ে গিয়েছে বারবার করে যে বাংলাদেশে
মুসলিমরাও বিপন্ন এবং তার জন্য জামাতের অনেকটা হাত রয়েছে। এবং শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের যে অবস্থা হয়েছিল, সার্বিকভাবে গোটা বাংলাদেশ যেরকমভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বাংলাদেশের সেই গড় অটুট রাখতে একেবারে ব্যর্থ হয়েছিলেন। তার একের পর এক নোংরা চাল, একের পর এক ঘৃণ্য ষড়যন্ত্র প্রত্যেকটাই প্রকাশ্যে এসে গিয়েছিল, প্রত্যেকটাই ব্যর্থ হয়ে গিয়েছিল। বাংলাদেশের মানুষও কিন্তু একটা নতুন সূচনা চাইছিলেন এবং সেই নতুন সূচনা কিন্তু হয়ে গিয়েছিল প্রায় 17 বছর পর বিএনপির তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র, তিনি যখন বাংলাদেশে ফিরলেন। এইখানে একটা প্রশ্ন উঠছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন প্রায় 17 বছর, যেখানে 17 বছর প্রায় বলা যেতে পারে বাংলাদেশের সাথে বা তার প্রশাসন, সেই সময় বাংলাদেশে বিএনপিও ক্ষমতায় ছিল, পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগও এসেছিল, কিন্তু তারেক রহমানের যে প্রত্যাবর্তন এবং এই তারেক রহমানের প্রত্যাবর্তনের পরে তোমার কি কোথাও মনে হচ্ছে, যেহেতু সেখানে মাফ করবে, যেটা হচ্ছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের তাদের যে ভোটটা, সেই ভোটটা কি তাহলে এই তারেক রহমানের দিকে ঝুঁকে গেল, যে কারণে এই বিপুল মানে সংখ্যাগরিষ্ঠতা হবে, যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগারের থেকেও অনেকটা এগিয়ে গিয়েছে? কোথাও কি মনে হয় যে এই আওয়ামী লীগহীন বাংলাদেশের নির্বাচন, যেখানে আওয়ামীর যারা সমর্থক, নেতৃত্ব, নেতা যাই থাকুক না কেন, তারাও একটা ঢালাও ভোট দিয়েছিল বিএনপিকে? একদম, এটা যদি হয়েও থাকে খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কারণ এই নির্বাচনের আগে একাধিক সমীক্ষা কিন্তু হয়েছিল এবং প্রায় 47 থেকে 48% বাংলাদেশের মানুষ কিন্তু তারা তারেক রহমানকেই বাংলাদেশের কুর্সিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখেছিলেন, তারা সেই ভোটটা দিয়েছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যত সময় গড়াচ্ছে এবং আমাদের দর্শক বন্ধুরা যখন এই ভিডিও দেখবেন, তখন ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি কিন্তু তারেক রহমানের যে আসন বা ভোট প্রাপ্তি সেটা কিন্তু হয়ে যাবে। এবং সেটা হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বিএনপির ভোটই যে তারেক রহমানের পাশে থাকলেও এমনটা কিন্তু নয়। অবশ্যই আওয়ামী লীগের কিছু সংখ্যক ভোট কিন্তু চলে গেল বিএনপির ভোট বাক্সে। এর পাশাপাশি এনসিপি তারাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা পালন করলো বিএনপির এই বাংলাদেশের শাসন ক্ষমতায় আসার ক্ষেত্রে। কারণ আমরা দেখেছিলাম যে এনসিপির সঙ্গে জামাতের যখন জোট হওয়ার একটা জায়গা তৈরি হয়েছিল, এনসিপির প্রচুর যুব নেতা নেত্রী তারা কিন্তু জামাতকে একদম চায়নি, তারা যে জামাতের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন লড়বে এবং সেই কারণে এনসিপি থেকে মানে একদম পদত্যাগ করার হিড়িক উঠেছিল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপির নেতা নেত্রীদের বেশ কিছুটা ভোট যদি বিএনপির কাছে চলে যায়, সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এবং আরও একটা বিষয় যেটা বলছিলাম, যে তারেক রহমান, তাকে কিন্তু বাংলাদেশে একেবারে ডার্ক প্রিন্স বলা হয়, কারণ খালেদা জিয়া তিনি যতদিন ক্ষমতায় ছিলেন, মায়ের আড়ালে থেকে তিনি কিন্তু বিএনপির বিভিন্ন রকমের যে সিদ্ধান্ত তিনি সেটা নিতেন। এরপর তিনি কিন্তু বাংলাদেশ থেকে অনেক দূরে ছিলেন। বাংলাদেশ থেকে দূরে থাকলেও বাংলাদেশের রাজনীতির সঙ্গে তার কিন্তু প্রত্যক্ষ যোগাযোগ ছিল, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। এবং 17 বছর পর তিনি যখন বাংলাদেশে ফিরলেন, ওই যে বাংলাদেশের মাটিকে তিনি ছুঁয়ে স্পর্শ করলেন, কোথাও গিয়ে যেন জামাত সহ প্রত্যেককে একটা বার্তা দিলেন, এই বাংলাদেশ তার ছিল, এই বাংলাদেশ তার থাকবে। এবং আরও একটা বিষয় তুমি যেরকমটা বলছিলে, যেটার উল্লেখ না করলে হয়তো আমাদের এই আলোচনাটাই সম্পূর্ণ হবে না, যে একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলেই বাংলাদেশের মন জয় করে ফেললেন তারেক রহমান। কারণ আমরা দেখেছি তিনি যে নির্বাচনী প্রতিশ্রুতি বা নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন, তা কিন্তু একেবারে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই। কারণ আমি আসবো তোমার কাছে সেই প্রশ্ন নিয়ে, এবং অনেকেই হয়তো জানেন না যে কেন এই তুলনা আমরা করছি। কারণ বাংলাদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে কাজে লাগিয়েই কিন্তু তারেক রহমান তিনি শাসন ক্ষমতা পেয়েছেন। এবং ষষ্ঠীদা, এই যে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার এবং বাংলাদেশে ফ্যামিলি কার্ড, কতটা মিল খুঁজে পাচ্ছ? দেখো, এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো। যে বিষয়টা উঠে আসছিল যে ভারত বাংলাদেশের যে মৈত্রিক সম্পর্ক, এটা শুধু নয়, ব্যবসায়িক ক্ষেত্রে অর্থাৎ সেখান থেকেও এই আমদানি রপ্তানি এটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মূলত যেটা তারেক রহমানের মাস্টার স্ট্রোক যেটা বলা যেতে পারে, দরিদ্র সীমার নিচে যে সমস্ত মানুষ সেখানে বসবাস করেন, বিশেষ করে মহিলারা, তাদের কথা কিন্তু তারেক রহমান বলেছেন। এবং শুধু তাই বলেননি, মাসে 2,500 টাকা এ রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক পরিকাঠামো তার উপর বেশ করে তিনি কিন্তু সর্বোচ্চ 1,500 টাকা পর্যন্ত করলেন। কিন্তু তারেক রহমান কিন্তু একেবারে সরাসরি 1,000-1,200 নয়,
সরাসরি 2500 টাকা, অর্থাৎ 2500 টাকা করে প্রতিটা মহিলারা পাবেন যারা দরিদ্র সীমার নিচে যারা বসবাস করেন। একদম। কিন্তু বাংলাদেশের যদি অর্থনীতির কথা বলা হয়, সেই বাংলাদেশের অর্থনীতি হচ্ছে সেখানকার বস্ত্রশিল্প। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো সেটা একেবারেই ভেঙে মাঠ হয়ে গিয়েছিল। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যে জায়গা, যেটা মূলত একেবারে বাংলাদেশের জন্মদাতা, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই দিনগুলোকে একেবারে মানুষকে ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছিল। এবং এই যে ডক্টর ইউনূস, যিনি শান্তির নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেখানে তো শান্তি ফিরে আসেনি। তিনি বাংলাদেশকে হাতে নেওয়ার পর একের পর এক অশান্তি, এবং অশান্তি নয়, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে। কিন্তু যে প্রশ্নে আমরা ছিলাম যে বাংলাদেশের যে মাস্টার স্ট্রোক তারেক রহমান দিয়েছে, সেটা হচ্ছে সেখানকার দরিদ্র সীমার নিচে যে সমস্ত বসবাস করে মানুষ, তাদের জন্য ভেবেছে। এবং শুধু তাই নয়, সেখানকার স্বাস্থ্যের কথা ভেবেছে, সেখানে ব্যাংক সেক্টরের কথা তিনি ভেবেছেন শিক্ষার পরিকাঠামো নিয়ে। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশে গত আগস্ট মাস থেকে আমরা যেটা দেখে এসেছিলাম, একের পর এক অশান্তি, একের পর এক অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। কোথাও কোনো নেতৃত্ব, কি জামাত হোক কি এনসিপি হোক, কোথাও কোনো নেতৃত্ব কিন্তু প্রকাশ্যে কখনোই বলেনি যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এই বিষয়গুলোকে কেউ ধারে কাছেই কেউ ঘেঁষতে চায়নি। তাই স্বাভাবিকভাবেই তারেক রহমান তিনি একেবারে মানুষের মনের মধ্যে প্রবেশ করে গিয়েছিল। মানুষের প্রতিদিনের কি চাহিদা তিনি সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায় সায়ন্তিকা, যে আমরা প্রতিটা নির্বাচনের সময় দেখি প্রতি বছরেই তো লক্ষ লক্ষ ভোটাররা তারা নতুন ভোটার লিস্টে আসে, অর্থাৎ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। তারা যেখানে বাংলাদেশে এই আন্দোলন, যে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ অগ্নিগর্ভ এবং আজকের এই নির্বাচনটা হলো, সেই ছাত্র সমাজ, তাহলে ছাত্র সমাজের তাহলে বলতে একটা বড় অংশ তাহলে বিএনপির দিকেই তারা হেলে গিয়েছিল। কারণ জামাতের যে চিন্তাভাবনা বা আসন বন্টনের ক্ষেত্রে যেটা তাদের সাথে মূলত দ্বন্দ্ব লেগেছিল, সেই জায়গা থেকে ছাত্র সমাজের একটা তো বড় ভূমিকা থাকেই। কারণ আজকে যে ঘটনা, আজকে যে কারণে সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র সমাজের একটা বড় অংশ তো নির্বাচনে তারা ছিল। কোথাও কি মনে হয় যে এই ছাত্ররাই মূলত বাংলাদেশের এই পট পরিবর্তন করে দিয়েছে? কারণ জামাত যেভাবে সক্রিয় হচ্ছিল, আজকে তুমি ভেবে দেখো 1986 সাল থেকে 2026 সাল, এই 35 বছরে একটু একটু করে জামাত কিন্তু বাংলাদেশে বেড়েছে। এবং এই একটু একটু করে বাড়তে বাড়তে আজকে তারা প্রধান বিরোধী দল। তাই ছাত্র সমাজের কি ভূমিকা ছিল এই নির্বাচনে তোমার মনে হয়? একদমই, জামাতকে আজকে এই বাংলাদেশের শাসন ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য ছাত্র সমাজের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ জামাতের একের পর এক যে মন্তব্য, সেই মন্তব্যকে যারা বিশ্বাস করেন, সেই রকম মানুষজন, তারা যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় বসতেন, তাহলে তো বাংলাদেশ আরও তছনছ হয়ে যেত। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে জামাত প্রধান শফিকুর রহমান তিনি বলেছেন যে মহিলারা জামাতের কোনো শীর্ষ পদে বসতে পারবেন না, মহিলাদের সেই জায়গা, সেই যোগ্যতা নেই। কারণ মহিলারা সন্তান ধারণ করেন এবং তখন তিনি একটা ছুটিতে থাকেন, তাহলে সেই সময় সেই কাজ কে করবেন, এরকম ধরনের তিনি কিন্তু একটা নারী বিদ্বেষী মন্তব্য তিনি রেখেছিলেন। এবং একটা ক্ষেত্রে নয়, বিভিন্ন সময় জামাতের কাছ থেকে কিন্তু এরকম নারী বিদ্বেষী মন্তব্য আমরা বারবার করে দেখেছি। এবং ছাত্র সমাজ, যারা আগামীর ভবিষ্যৎ, তারা কেন এই ধরনের পিছিয়ে রাখার মতন কথাবার্তায় তারা বিশ্বাসী করবে? এবং সেই কারণেই তারা যখন দেখতে পেয়েছে যে বিএনপি, তারেক রহমান তিনি কিন্তু একাধিক যে নতুন সূচনা বা নতুন ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের কথা মাথায় রেখে কিন্তু বেশ কিছু বক্তব্য রেখেছেন, বেশ কিছু বার্তা দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভোটটাও যে বিএনপির দিকে বা বিএনপির কাছেই যাবে বা বেশ খানিকটা গিয়েছে, তাতে অস্বীকার করার কোনো জায়গাই নেই। তাহলে অনেকগুলো প্রশ্ন কিন্তু আরও থেকে যায়, যদিও আমাদের সময়টা খুবই কম। বাংলাদেশের স্রষ্টা মুজিবুর রহমান এবং তার কন্যা, এবং যেভাবে বাংলাদেশটাকে তিল তিল করে তৈরি করেছিল, এবং বাংলাদেশ নিজস্ব একটা মেসেজ সারা পৃথিবীকে দিতে চেয়েছিল। এবং সর্বোপরি আমরা দেখেছি যে একেবারে শেষ দিকে আমরা দেখেছি
যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ব্যবসা যাতে বাংলাদেশে উন্নত করতে পারে, আর্থিক দিক থেকে যাতে বৃদ্ধি করতে পারে, সেই ভাবনার জন্য কিন্তু বেশ কিছু দেশেও তিনি কিন্তু গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশে আজকের এই তারেক রহমানের বিপুল জয় আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা, তাহলে কি নতুন করে সেই বাংলাদেশ এবং ভারতের যে মৈত্রিক সম্পর্ক যেটা এতদিন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই গাঁট আবারও কি বাঁধতে চলেছে? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে কিন্তু বাংলা ভাষাতেই তিনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেই সোশ্যাল মিডিয়াতে তিনি একেবারে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমানকে। এটা তুমি কিভাবে বিশ্লেষণ করবে? একদমই তাই। এবং যারা রাজনৈতিক মহল মানে অন্তত বাংলাদেশের রাজনৈতিক মহল কতটা চেয়েছে সেটা হয়তো এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু ভারতের পক্ষ থেকে এই এপার বাংলা ওপার বাংলার তো একটা ভীষণ সুন্দর একটা সম্পর্ক ছিল, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সেটা কূটনৈতিক ক্ষেত্রে হোক, সেটা ক্রীড়ার ক্ষেত্রে হোক, সার্বিকভাবে। এবং সেই সম্পর্ক যাতে বজায় থাকে, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের দিক থেকে উস্কানি না এসেছে, ভারত কিন্তু তার উত্তর দেয়নি। এবং বিএনপির এই বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বাংলাতে পোস্ট করা একাধিক ক্ষেত্রকে কিন্তু উল্লেখ করে দিচ্ছে, একাধিক বিষয়কে সামনে এনে দিচ্ছে। কারণ এখনো পর্যন্ত আমরা জানি শেখ হাসিনা সম্ভবত তিনি কিন্তু ভারতেই রয়েছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে মোহাম্মদ ইউনূসের সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে একটা নির্দেশ, যে আদালতের রায়, সেটা কিন্তু সামনে এসেছিল, কিন্তু সেটা কি হবে এখনো পর্যন্ত তার কোনো কিছু হয়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শাসন ক্ষমতায় আসতে না আসতেই যে রকমভাবে বিএনপির তারেক রহমানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় শুভেচ্ছা বার্তা জানালেন, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে দুই বাংলার যে কূটনৈতিক সম্পর্ক সেটা যে মজবুত হওয়ার পথে এক ধাপ হলেও এগোলো, তা কিন্তু অস্বীকার করা যায় না। অবশ্যই আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে, তবে আলোচনা আমাদের চলবে, কিন্তু বাংলাদেশ যা দেখিয়ে দিল এবং প্রশ্ন উঠে আসছে এবার ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে। ডক্টর ইউনূস তাহলে কী করবেন? বাংলাদেশে যে ফলাফল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং যে অনুষ্ঠানটা আপনারা যখন দেখবেন সেই সময় হয়তো আরও অনেকটাই এগিয়ে যাবে বিএনপির আসন সংখ্যা। তবে বিএনপির হাত ধরেই ফিরুক বাংলাদেশের সেই শান্তি, কিন্তু ভারত বাংলাদেশের যে মৈত্রিক সম্পর্ক সেই মৈত্রিক সম্পর্ক আবারও যে অটুট হবে এবং বাংলাদেশে বিশেষ করে হিন্দুরা সেখানে যে বেশ খানিকটা সুরক্ষিত হতে পারে, অন্তত বিএনপির এই যে ঘুরে দাঁড়ানো এবং আওয়ামী লীগ বিহীন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কেমন চলে সেটাও অবশ্যই নজর থাকবে। তবে তার সাথে নজর থাকবে জামাতের যে ভূমিকা, জামাত যে ভূমিকা নিয়েছিল একেবারে আগস্ট আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেখেছি, সেই জামাত অবশেষে তারা কি করেন, ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের যে গঠবন্ধন সেটা রাখতে দেয় কিনা। এবং শুধু তাই নয়, এই জামাত বাংলাদেশের যে শান্তিপ্রিয় বাংলাদেশকে মানুষ এতদিন ধরে যে যেটাকে রেখে এসেছিল, সেই শান্তিপ্রিয় বাংলাদেশ পুনরায় আবার সেখানে প্রতিষ্ঠিত হয় কিনা সেটাও কিন্তু নজর থাকছে। আজ আমরা এখানেই শেষ করছি অ্যাকশন রিয়াকশন। আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আমরা আলোচনায় যাব নতুন কোনো ইস্যু নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে।